দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ইরান এবং আমেরিকান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম একটা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ইরান হরমুজ প্রণালীতে যদি একটা মিসাইল, রকেট বা ড্রোনের সাহায্যে যে কোনো জাহাজে হামলা চালায়, তাহলে আমেরিকা তার জবাবে দেশটির একটি করে ব্রিজ কিংবা বিদ্যুৎ কেন্দ্রে বোমা মেরে ধ্বংস করবে, যার মধ্যে রাজধানী তেহরানের স্থাপনাও অন্তর্ভুক্ত থাকবে। ইরান আবার এই হামলার পাল্টা প্রতিক্রিয়া বলছে, আমেরিকার হামলা যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়, তবে এই অঞ্চলে যেসব দেশে আমেরিকান সেনাদের আশ্রয় দিয়েছে তাদের বিদ্যুৎ সংযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এদিকে নিজেদের এক এক্সক্লুসিভ রিপোর্টে রয়টার্স জানিয়েছে, রিয়াদের আমেরিকান দূতাবাস ও পূর্ব ইরাকের ঘাটা সহ বেশ কয়েকটি গোপন CIA স্থাপনায় শাহেদ ড্রোনের সাহায্যে যে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে, এতে রাশিয়ার ভূমিকা থাকতে পারে বলে মনে করছে CIA। অত্যন্ত গোপনীয় CIA কেন্দ্রগুলোর অবস্থান নির্ধারণে রাশিয়া ইরানকে সুনির্দিষ্ট টার্গেটিং ডেটা দিয়ে সাহায্য করেছে কিনা এটি খতিয়ে দেখা হচ্ছে। রাশিয়া যদি সত্যি সরাসরি CIA এর কেন্দ্রগুলোতে চিহ্নিত করতে ইরানকে সাহায্য করে থাকে, তবে এটি আমেরিকা এবং রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ও আঞ্চলিক উত্তেজনার এক নতুন মাত্রাকে নির্দেশ করছে। এর মধ্যেই আবার ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সাথে একটি ঐতিহাসিক 30 বছর মেয়াদী বেসামরিক সামরিক চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির ফলে আমেরিকার প্রযুক্তি ও সহায়তা নিয়ে সৌদি আরব তাদের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে। ট্রাম্প প্রশাসন মনে করছে, এই চুক্তির ফলে চায়না কিংবা রাশিয়ার উপর সৌদি আরবের নির্ভরতা কমবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্ভাব্য পরমাণু অস্ত্রের হুমকির জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই জানিয়ে রেখেছিলেন যে ইরান যদি পরমাণু বোমা বানায়, তাহলে সৌদি আরবও তাই করবে। এই চুক্তিটি, অর্থাৎ আজকে যে চুক্তিটি সম্পাদন হয়েছে, এটি সেই ঘোষণার একটি অংশ কিনা সেটি নিয়েও জোর আলোচনা চলছে। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেটা হলো, ট্রাম্প ইরানের সাথে এই যুদ্ধকে ঘিরে এত কিছু করছেন কেন? কার লাভ, কার স্বার্থ? প্রশ্নটি উঠছে কারণ ট্রাম্পের রিপাবলিকান পার্টিতে খোদ মাগা সমর্থকরা এখন আর তাকে সমর্থন করছেন না। মে মাসে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত মাগা ভোটারদের অর্ধেক ইরানের বিরুদ্ধে যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি হলেও এই যুদ্ধকে তারা যুক্তিযুক্ত মনে করতেন। কিন্তু এই মাসে এসে, অর্থাৎ জুলাই মাসে, এটি কমে গিয়ে মাত্র 1/3 অর্থাৎ 33 থেকে 34% নেমে এসেছে। প্রায় 20% মাগা সমর্থক মনে করছেন, খরচ যাই হোক না কেন, আমেরিকার এখনই এই যুদ্ধ বন্ধ করে দেওয়া উচিত। আগামী মিডটার্ম নির্বাচনের মাত্র 3 মাস আগে প্রকাশিত এই জরিপ অনুযায়ী আমেরিকার জনগণের সাথে ট্রাম্পের নিজ দলের মূল ভিত্তি, অর্থাৎ বেস যেটি, সেটিও এখন আর অর্থনৈতিক ক্ষতি সহ্য করে এই দীর্ঘমেয়াদী ইরান যুদ্ধ সমর্থন করতে চাইছে না। তাহলে প্রশ্নটি থেকেই যাচ্ছে যে কার লাভে আসলে আমেরিকা এই যুদ্ধটি চালিয়ে যাচ্ছে। এইসব নিয়ে আলোচনা করব। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ল সোসাইটি US এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ, যুক্ত হচ্ছেন শিক্ষাবিদ রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই অ্যাডভোকেট আব্দুর রশিদ, সেটি হলো, প্রেসিডেন্ট কালকে দেখছিলাম বলছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা যেখানে আছে সেটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। আর এখন তিনি হুমকিটি দিচ্ছেন সেটি হলো, যদি ইরান হরমুজে হামলা করে কোন একটি জাহাজে, তাহলে এটি করা হবে। এই হুমকি এবং প্রায় 12 দিন ধরে যে যুদ্ধটি চলছে, প্রাণহানি, সবকিছু মিলে আসলে কি যুদ্ধটা আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেল, নাকি এটি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আছে যে 2 পা এগিয়ে 1 পা পেছানোর অন্তত সুযোগ আছে? ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে TVN দর্শক শ্রোতাদেরকে। আমরা খুব যুগোপযোগী একটি বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি, যেই বিষয়টির উপর আপাতভাবে সারা দুনিয়ার পিস এন্ড সিকিউরিটি ডিপেন্ড করছে, সারা দুনিয়ার অর্থনীতি ডিপেন্ড করছে, সারা দুনিয়ার জ্বালানি ডিপেন্ড করছে এবং ডেভেলপমেন্টও ডিপেন্ড করছে। তো এই যুদ্ধটা যদি আমরা একটু, ইফ ইউ লুক ব্যাক টু দ্য ওয়্যার উই বিগেন উইথ, যে যুদ্ধটা অল্প সময়ের মধ্যে হবে, আমাদের প্রেসিডেন্টের যে অডাসিটি ছিল যে সেটা 4 to 5 উইকস এর মধ্যে শেষ হবে, কিন্তু সেই যুদ্ধে এখন আমরা মান্থস ধরে চলতেছে এবং সেই যুদ্ধর বিনিময়ে আমরা যেটা পেয়েছি আলটিমেটলি, আপনি যেটা একটু আগেই বললেন যে আমেরিকান পিপল আর নট হ্যাপি, আমরা স্টিল জানি না, আমাদের কাছে প্রেসিডেন্টের কাছে কোনো ক্লু নেই যে যুদ্ধটা আসলে কোথায় গিয়ে শেষ হবে, কোন দিন শেষ হবে এবং কি ধরনের কনসিকুয়েন্স দাঁড়াবে। এই যুদ্ধ আসলে আমরা আমেরিকানরাই এখন এই মুহূর্তে ভাবছি যে এই যুদ্ধ আসলে আমরা কার জন্য করছি। যে মানে কোনো কান্ট্রি যদি আমাদেরকে অ্যাটাক করে থাকতো কিংবা কোনো কান্ট্রি যদি আমাদের ইন্টারেস্টের উপরে অ্যাটাক করে থাকতো, তাহলে হয়তো এরকম একটা যুদ্ধ চালানো যেত, যে পিছনে আমরা এই পর্যন্ত $37 বিলিয়ন খরচ করেছি এবং আরো
$67 to $70 বিলিয়ন আমরা এই যুদ্ধের জন্য বাজেট চেয়েছি কংগ্রেসের কাছে। তো এই যুদ্ধের বাজেটের চাহিদা যে জনগণকে ট্যাক্স পেয়ারদের টাকা থেকে এই যুদ্ধের খরচ ব্যয় করা হয়, এবং সেটা করতে গিয়ে অলরেডি আমেরিকার অর্থনীতি হিমশিম খেয়েছে। আমরা দেখেছি গ্রসারি প্রাইস অনেক বেড়ে গেছে, ক্ষেত্র বিশেষে 9-10-12% পর্যন্ত বেড়ে গিয়েছে। আমরা দেখেছি তেলের মূল্য যে বেড়েছে, অনেক মানুষ এটাতে ফসে উঠেছে এবং মানুষ মোটেই সন্তুষ্ট না। ইভেন আপনি যেটা বললেন রিপাবলিকানরা অনেকে এই মুহূর্তে সন্তুষ্ট না, মাগা সাপোর্টাররা এই মুহূর্তে সন্তুষ্ট না। তাহলে আসলে আমরা কোন লিম্বোর মধ্যে, কোন স্ট্যাটাস কোর মধ্যে আমরা ঝুলে আছি, আসলে কার ইন্টারেস্টে আমরা এই যুদ্ধ করছি? এগুলো রাইট জবাব কিন্তু আমরা আমেরিকার গভর্নমেন্টের কাছ থেকে বা আমাদের প্রেসিডেন্টের কাছ থেকে পাচ্ছি না। এবং ইদানিং কাল আমরা শুনছি যে বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে লুকানো হচ্ছে, হত্যা মানে কত মানুষ আমাদের ওখানে আহত হয়েছে, নিহত হয়েছে, কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলো বিষয়ে আমাদের কাছে অনেক তথ্য ধোঁয়াশে এবং পরিষ্কার না। এখন এই সিচুয়েশনে আমরা এসে এখন কোন দিকে আসলে আমরা গিয়ে ঠেকবো, কোন জায়গায় কে আমাদেরকে আশার আলো দেখাবে, কে আমাদেরকে একটা কনক্লুসিভ একটা চিত্র দিতে পারবে, সেই চিত্র কিন্তু আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। এবং এই যুদ্ধ যে আরো কতকাল চলবে, দেখেন আপনি যেটা বললেন, এই যুদ্ধটা এখন একটা টিট ফর ট্যাট যুদ্ধে পরিণত হয়েছে। আমাদের প্রেসিডেন্ট যেটা আজকে বললেন যে যদি ইরান কোন শিপের মধ্যে যদি তেলবাহী কোন ট্যাঙ্কারে আঘাত করে, তাহলে তার বিনিময়ে আমরা তাদের সিভিল স্থাপনাগুলোতে আক্রমণ করবো। সিভিল স্থাপনা কিন্তু আক্রমণ করলে আলটিমেটলি কিন্তু জনগণ ক্ষতিগ্রস্ত হয়। একটা দেশের অলরেডি আমাদের প্রেসিডেন্টের ভাষ্য মতে আমরা তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, নেভাল ফ্যাসিলিটি থেকে শুরু করে তাদের এয়ারপোর্ট সবকিছু আমরা মানে অ্যানালাইটেড করে ফেলেছি এবং ধ্বংস করে ফেলেছি, এবং তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আমরা ধ্বংস করে ফেলেছি, মিসাইল ক্যাপাবিলিটি ধ্বংস করে ফেলেছি। এবং সেই জায়গায় এখন যদি আমরা সিভিল ইনফ্রাস্ট্রাকচারকে যদি আঘাত করি, তাহলে সে দেশের 90 মিলিয়ন মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হবে। সেটা কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ডেফিনেশন, জেনেভা কনভেনশনের যে আপনার যুদ্ধ অপরাধ ডেফিনেশনে যদি আপনি পড়ে থাকেন, তাহলে এটা কিন্তু যুদ্ধ অপরাধেরই একটা ডেফিনেশনের অংশ হিসেবে কিন্তু এটা পড়ে যায়। তো আমরা সেই কাজগুলো এখন করে যাচ্ছি, আমাদের প্রেসিডেন্ট যখন যেটা মন চাচ্ছে সেটা উনি করে যাচ্ছেন। কিন্তু এসবের বিনিময়ে যদি এমনও হতো যে আমরা একটা নিশ্চিত একটা ডেডলাইন পেতাম যে কখন যুদ্ধ শেষ হবে, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। ওয়ারাস এই যুদ্ধের কারণে কিন্তু সবাই আমরা সাফার করছি। তো এই টিট ফর ট্যাট যুদ্ধে এখন আমরা জয়ী হব কিনা, যুদ্ধে তো আসলে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে একটা লেভারেজ ওয়ার চলছে, অর্থাৎ কে কাকে কতটুকু ডমিনেট করা যায়। কারণ এই যুদ্ধ হচ্ছে মানে অবিজয়ী যুদ্ধ। এই যুদ্ধে আপনি কেউ জয়লাভ করবে না, হয়তো কেউ একটা চুক্তি, একটা সারেন্ডারের মধ্যে হয়তো আসবে, কিন্তু আলটিমেটলি যেটা ক্ষতি হওয়ার সেটা কিন্তু উভয় পক্ষেরই হবে, দুই দেশেরও হবে। জনগণ দুই দেশেরই সাফার করবে, আমরাও সাফার করছি, অবভিয়াসলি ইরানের জনগণও সাফার করছে। তো আমরা চাই এই মুহূর্তে আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে একটি সঠিক ডেডলাইন বা একটি পিকচার এবং সঠিক একটা কনক্লুসিভ স্পিচ যে এই যুদ্ধ আসলে আমাদেরকে কি দিতে যাচ্ছে এবং কবে শেষ হবে। আমাদেরকে যে জানাবেন, এটি আসলে আমার যেটা মনে হয় যে তারাই জানেন না এই যুদ্ধ থেকে কিভাবে বের হয়ে আসা যেতে পারে, কতদিন লাগতে পারে, কোন প্রক্রিয়া এটি হতে পারে। কারণ এত ইন্টারেস্ট গ্রুপ এখানে কাজ করছে, মানে সহজ কোনো ইকুয়েশনে ফেলার উপায় নেই যে শুধু আমেরিকা আর ইরান যুদ্ধ করছে। আপনি একটু খেয়াল করেন, যুদ্ধ কিন্তু আরো স্প্রেড করছে। এখন এই যুদ্ধ ইয়েমেনে গিয়ে ঠিকছে, বাবেল ম্যান্ডেবে যাচ্ছে, রেড সিতে যাচ্ছে, এরপরে সুয়েজ খাল পর্যন্ত চলে আসবে। অর্থাৎ যুদ্ধ শেষ হবে কোথায়? যুদ্ধ কিন্তু এক্সপ্যানশন রূপ নিচ্ছে, এবং এই রূপটা কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। এবং মানে এই জায়গাটাতে আমরা স্পিকার মাহমুদের কাছে জানতে চাই, মানে যুদ্ধটা বাড়ছে যেটি বলছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, এই জায়গাটাতে আমরা দেখলাম যে রয়টার্সের যে এক্সক্লুসিভ রিপোর্টটি প্রকাশ হলো সেটি বলছে যে ইরান এত দক্ষভাবে আমেরিকান বেসগুলোতে, সিআইএর ঘাঁটিগুলোতে শাহেদ ড্রোন দিয়ে হামলা করেছে যে এখানে রাশিয়ার পুরো ডেটাটা ব্যবহার করা হয়েছে, তারা পূর্ণাঙ্গ সহায়তা করেছে বলে সিআইএ মনে করছে। তাহলে আমরা যে আমেরিকা যে বলছি আমরা বারবার এই ভয়াবহ হামলা চালানো হবে, ভয়াবহ রিয়েক্ট করা হবে, এই ভয়াবহ হামলা যদি চালানো হয় তাহলে এই আন্তর্জাতিক শক্তিগুলো যারা আমেরিকার বিরুদ্ধে শক্তি, চায়না, রাশিয়া, তাদেরকে আমরা হিসেবের মধ্যে রাখছি কিনা, নাকি হরমুজের মতো, হরমুজ যেমন হিসেবের মধ্যে না রেখে আক্রমণটা চালানো হয়েছিল, এবার যে আক্রমণগুলো চালানো হবে বলা হচ্ছে সেখানে ইরানের মিত্রদেরকে হিসেবে রাখছে কিনা? Absolutely not. এখানে যেমন রাশিয়ার we have been supplying so much ammunition and precision guided materials to the Ukraine and other countries. So এটা কিন্তু এখন রাশিয়ার ইট ইজ অবভিয়াস, একজন সিআইএর যদি কোনো অ্যানালিস্ট এখানে থাকতো তাহলে ডেফিনেটলি সে অ্যাগ্রি হইতো যে ইউনো হোয়াট, আমরা যে পরিমাণ ড্যামেজ অন্য দেশের জন্য করছি, তো অবশ্যই সে দেশের সেম রাইট আছে টু রিয়েলি কাউন্টার অ্যাটাক টু আস। সো এখানে আশ্চর্যের কোনোই উপায় নেই যে রাশিয়া এবং চায়না প্রিসিশন লোকেশন দিচ্ছে এবং সফিস্টিকেটেড অ্যামুনিশনও তাদেরকে দিচ্ছে ইরানকে টু ডিস্ট্রয় আওয়ার F-15, F-16 এবং অন্যান্য যেসব দেখতেছেন যে আমরা ভূমধ্য সাগরে বা কুয়েতে বা জর্ডানে যেসব
distraction হয়েছে, it's so precise এবং it's impossible for Iran by himself এগুলোকে নিজে নিজে এগুলো বের করে। অবশ্যই এখানে আমি মনে করি যে রাশিয়ার তো একদম ডাইরেক্টলি ইনভলভমেন্ট আছে এবং তারা সে ড্রোনের ব্যাপারে যে জিপিএস সিস্টেম বলেন বা ইরানের যেসব বায়ুর মাধ্যমে যেসব গাইডেড সিস্টেম আছে অবশ্যই তারা সেগুলো ইউটিলাইজ করতেছে এবং সেগুলো শেয়ার করতেছে। না হলে ইরান আমার মনে হয় না যে এত প্রিসাইসলি কোনো টার্গেটে তারা অ্যাটাক করতে পারে। আমি আজকে একটু নিউ ইয়র্ক টাইমসে পড়তেছিলাম যে নিউ ইয়র্ক টাইমসের অ্যানালিস্টে যে পরিমাণ ডিস্ট্রাকশন আমেরিকার ইনস্টলেশন হয়েছে এটা কিন্তু আমেরিকান পিপলটা কিন্তু জানে না। কয়জন হয়তো নিউ ইয়র্ক টাইমস পড়ে এবং এখানে মিডিয়া কিন্তু এগুলো সুন্দরভাবে পাবলিশ করতেছে না। সো আমেরিকান সোলজার্স ইজ ডাইং, আমেরিকার ইনস্টলেশন ইজ ডিস্ট্রয়িং, তাদের ব্যাটারি ইজ ডিস্ট্রয়িং। সো এগুলো অবশ্যই রাশিয়া এবং চায়নার হাত আছে। এবং যদি আমরা এখন বড় ধরনের হামলা চালাই, ইরানে যদি বড় ধরনের হামলা, যেটি এতদিন শুনে আসছি, বলে আসছি, হুমকি দিচ্ছি, ধমক দিচ্ছি, সেটি যদি কার্যকর করতে যাই তাহলে তো শেখেল মামুন রাশিয়া এবং চায়নাও রিয়েক্ট করবে। রিয়াক্ট করুক বা না করুক, দে উইল নট ডাইরেক্টলি রিয়াক্ট অর সাপ্লাই, দে উইল নট গেলে তারা কখনো বলবে না বা কনফেস করবে না যে আমরা ইরানকে এই জিনিসগুলো সাপ্লাই করতেছি। আমরা প্রিভিয়াসলি যেটা শুনতেছিলাম ইরান তাদেরকে অনেক ক্ষেপণাস্ত্র দিছে, রাশিয়া তো দিচ্ছেই, কিন্তু তারা কিন্তু বিহাইন্ড দ্য সিন তো অবশ্যই তারা দিতে থাকবে, এটা কিন্তু আনডাউটফুলি। যে মেইন প্রবলেমটা হচ্ছে যেটা ইস ভায়োলেশন, ডাক্তার আমাদের রশিদ ভাই একটু বললেন যে ইটস এ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল অ্যান্ড অর্ডার, জেনেভা কনভেনশনের অর্ডার, যে যখন কোনো কান্ট্রি ফাইট করবে দে হ্যাভ টু ফাইট এগেইনস্ট দ্য ডিফেন্স এবং আর্মি ইনস্টলেশন ফ্যাসিলিটিগুলোতে, নট পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। সেটা তো ভায়োলেশন। আমরা জানি যে আমেরিকা ডাজন্ট কেয়ার ইভেন দো দে সাইন দ্য জেনেভা কনভেনশন অ্যাক্ট, কিন্তু আমরা জানি যে অনেক কিছুই আমেরিকা কিন্তু শেয়ার করে না, মানে সাইন করে না। তার কারণ আমরা যখন ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমের সেটা তারা নেভার সাইন ইট, ইসরায়েল এবং আমেরিকা। তার কারণ জানি যে সেটা যদি তারা সাইন করে, lot of president, lot of defense secretary, lot of other people will be tried under the international law এবং তারা তখন জেলে যেতে হবে। সো আমেরিকা কিন্তু ওগুলো সাইন করেনি। সো এরকম অনেক ইন্টারন্যাশনাল লকে কিন্তু আমরা we don't care. We have been মানে ভায়োলেট করতেছি লাইক উইদাউট থিঙ্কিং টুয়াইস। তো হয়তো সে থ্রেট দিছে, হোপফুলি এই থ্রেটটা হয়তো সে অত এক্সিকিউট করবে না, যদিও দেখছি কিছু কিছু জায়গায় সে ব্রিজগুলোকে ডিস্ট্রয় করছে এবং পাবলিকের জন্য এটা খুবই হার্মফুল হচ্ছে, কিন্তু এটা ভায়োলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল। সেই জায়গা থেকে যে প্রশ্নটি আসে, একদিকে যেমন ইরানের মিত্রদের কথা আমরা ভাবছি, সেই জায়গায় আমরা দেখলাম যে আমেরিকা তার মিত্রদেরকে, গালফে তার মিত্রদেরকে শক্তিশালী করার কথা ভাবছে, বিশেষ করে যেখানে ইরানের পারমাণবিক বোমা থাকা না থাকা নিয়ে এত আলোচনা, সেই জায়গায় আজকে আমরা দেখলাম সৌদি আরবের সঙ্গে আমেরিকা একটি চুক্তি করেছে পারমাণবিক ইস্যুতে। এটি ইসরায়েল রিয়েক্ট করছে, কংগ্রেসে অনেকে রিয়েক্ট করছে, কিন্তু ট্রাম্প প্রশাসন এই ব্যাপারে উদ্যোগী কেন সৌদি আরবকে আমাদের পারমাণবিকভাবে শক্তিশালী করার দরকার হলো? Well, it's been going on for last 5 to 8 years. Saudis trying to negotiate with the US suit. It's a civil purpose. তারা যদিও বলতেছে civil under the section 154, যে যেমন বাংলাদেশেও কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে রাশিয়ার সহায়তায়, তাই না? সৌদি যদিও হি হ্যাজ এ হিউজ অ্যামাউন্ট অফ রিজার্ভ অফ দ্য ক্রুড অয়েল অ্যান্ড আদার সোলার ফ্যাসিলিটি, লাইক তারা যেহেতু রিসিভ সো মাচ সানলাইট, কিন্তু ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট দে হ্যাভ মানে তাদের ক্যাপাবিলিটি থাকা উচিত বলে তারা মনে করে টু দ্য নিউক্লিয়ার প্রলিফারেশন যেটা বলে বা রিসার্চ বলেন, ইন দ্য ফিউচারে দে কুড এক্সপ্যান্ড দিস সেক্টর। তার কারণ সারা পৃথিবীতে হয়তো এক সার্টেন পয়েন্ট তাদের হয়তো থাকবে না এই পরিমাণ জ্বালানি। সো কিন্তু বিহাইন্ড দ্য সিন একটা ট্রাম্প কিন্তু বা যে কোনো প্রেসিডেন্ট কিন্তু এটা চেঞ্জ করতে পারে। ইট কুড বি সিভিল পারপাস, ইট কুড বি নোবডি কুড গো অ্যাক্সেস টু দ্য ইন্সপেকশন ফ্রম দ্য IAEA, যেটা ইসরায়েলের ক্ষেত্রে হয়েছিল। আমরা জানি যে 65-এ যখন আমেরিকা চাচ্ছিল যে ইসরায়েলি সমস্ত মানে নিউক্লিয়ার প্রসেস প্ল্যান্টগুলোতে যখন ইনভেস্টিগেট করতে চাচ্ছিল, কিন্তু তখন কিন্তু তারা দেয়নি। সো কোনো প্রেসিডেন্ট যদি চায়, স্পেশালি আমেরিকান প্রেসিডেন্ট যদি চায় না ওখানে আমাদের যাওয়ার দরকার নেই, লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট, তো ইট উইড বি এ ডেঞ্জারাস টার্ন এবং এটা ইসরায়েলের জন্য কিন্তু ক্ষতিকর হবে। অ্যাট দ্য সেম টাইম তার কারণ Saudi Arabia is not very sophisticated বা reliable country if they took any action. তার কারণ তারা যদি দেখে আরামকোর মতন একটা হিউজ তাদের ওয়েল ফ্যাসিলিটি যদি কখনো ইরান ড্রোন অ্যাটাক করে, তাদের ড্রোনের কোনো নেই বা তারা কোনো মিসাইল উইদাউট ইউএস তাদের কোনো নেই, পাওয়ার নেই, সেই ক্ষেত্রে তারা যদি এরকম কোনো নিউক্লিয়ার পাওয়ার বা ওয়ারহেড বা যেটাই হোক যদি তারা কখনো
পাঠায় তখন it could be a huge catastrophic situation in the whole Middle East এবং নেইবারিং কান্ট্রিগুলো জিসিসি যেসব জি। কান্ট্রিগুলো আছে it could be really disaster for all of them যে আমরা এখন দেখতেছি যে দুবাই আরব আমিরাত কুয়েত যে সোনার দিয়ে তৈরি সমস্ত ঘর হোটেল ইট কুড বি হিউজ নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে তারপরে পিপুল যদি ইনভেস্ট না করে পিপুল ওখানে যদি না যায় তখন কিন্তু তাদের ইকোনমি কুড কোলাপস ইন লং রান সো যদি আমরা দেখতেছি হ্যাঁ সৌদি আরবকে তারা এটা করতেছে কিন্তু এটাকে যদি কন্ট্রোল বা মেনটেন না করতে পারে ইন দ্য লং রান তখন ইট কুড ইম্প্যাক্ট নেগেটিভলি ফর দ্য হোল ওয়ার্ল্ড। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানি আমরা অনেক ইকুয়েশনে তো এই টকশোয়ে বসে বসে করি যে এই যুদ্ধ থেকে কার লাভ হলো, কার ক্ষতি হলো, কে জিতলো, কে হারলো, কিন্তু দেশের মানুষ, একেবারেই সাধারণ মানুষটা যেটা ভাবেন সেটা হলো যে কেন এই যুদ্ধ, আমার এইখানে স্বার্থ কি? তারপর আমরা দেখেছিলাম ট্রাম্পের যে কোনো কাজকে সমর্থন করেন তার মাগা সমর্থকরা, এমনকি মে মাসে 50% মাগা সমর্থকরা মনে করছিলেন একেবারে যা হওয়ার হোক আমেরিকাতে, কোনো সমস্যা নেই, টাকা পয়সা গেলে যাক, ইরানকে হারাতে হবে কিংবা ইরানকে একেবারে শেষ করে দিতে হবে। সেই জায়গায় আমরা জুলাই মাসে এসে দেখলাম সেটি 33% নেমে গেছে। আমি মাগা সমর্থকদের কথা বলছি, দেশের মানুষের কথা না। হঠাৎ করে এটি কি মিড টার্মের জন্য, নাকি এটি আসলে তারা বুঝতে পারছেন যে এই পাগলামির কোনো মানে শেষ পর্যন্ত নেই? ধন্যবাদ। আসলে দেখেন, আমরা তো মানুষ, দিন শেষে আমাদেরকে তো সবাইকে বেঁচে থাকতে হয়, সুখ এবং স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করতে হয়। এবং আমেরিকান পিপল আমরা কিন্তু খুবই সুখ স্বাচ্ছন্দ্যের কথা আমরা চিন্তা করি, কারণ আমরা অনেক পরিশ্রমী জাতি, সারা পৃথিবীতে আমরা লিড দিই। আমরা শুধু আমাদের দেশ নিয়ে কনসার্ন থাকি না, আমরা সারা পৃথিবী নিয়ে কনসার্ন থাকি, যার ফলে পৃথিবীর ভালো মন্দ দেখভালের দায়িত্ব আমরাই নিয়েছি। সারা পৃথিবীর প্রায় 500-র উপরে বেস আমরা বসিয়ে রেখেছি পৃথিবীর নিরাপত্তার জন্য। বিভিন্ন দেশের সাথে আমরা চুক্তি করি, ছোট ছোট দেশ ইনক্লুডিং বাংলাদেশের মতো দেশের সাথে আমরা নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করি সেই দেশগুলোকে ডিফেন্ড এন্ড প্রোটেক্ট করার জন্য। সুতরাং আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি। আর আমরাই একমাত্র কান্ট্রি পৃথিবীতে যে কান্ট্রিতে আমরা 250 বছর ধরে আমাদের ডেমোক্রেসিকে টিকিয়ে রেখেছি, এবং আমাদের এখানে of the people and by the people and for the people is more acceptable than any other part of the world. কারণ হচ্ছে যে আমরা এখনো স্বৈর শাসকে আমাদের 250 বছরের কাউকে আমরা দেখিনি। হাউএভার, মানুষের এখানে শক্তি অনেক বেশি, ভোটিং পাওয়ার অনেক বেশি, জনগণ এখানে কথা বললে জনগণের মতামত জরিপের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে। এখন মাগা সমর্থকরা তো অবভিয়াসলি তারাও তো মানুষ, এবং তারাও তো এসব কিছু দেখছে, এবং মানুষের কনসায়েন্স তো একটা সময় রাইজ করবেই, এবং কনসায়েন্স দিয়ে তো মানুষ বুঝবে। হঠাৎ করে আপনি হয়তো কিছু সময়ের জন্য কিছু মানুষকে ফুল করতে পারেন, কিন্তু লং টাইম আপনি সব মানুষকে তো ফুল করতে পারবেন না। মাগা পিপলরা ডোনাল্ড ট্রাম্প যেটা স্বপ্ন দেখিয়েছিল যে তিনি মানে আমেরিকাকে গ্রেট করবেন, তিনি আমেরিকার অর্থনীতিকে স্ট্রং করবেন, আপনি পৃথিবীর বাইরে চলে যাওয়া আমেরিকার বাণিজ্যগুলোকে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন, আমেরিকার ট্যারিফের সুযোগ নিয়ে অন্য দেশগুলো আমেরিকার সাথে যে চিট করেছে, আমেরিকার যে অর্থনৈতিক লসটা হয়েছে সেটা তিনি রিগেইন করবেন, ট্যারিফ ইম্পোজ করে তিনি গ্রিনল্যান্ড নেবেন, তিনি কোনো দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবেন। এইসব করতে গিয়ে উনি যেটা করেছেন সেটা একটা হোপলেসনেস এর অবস্থা তৈরি করেছেন, এবং আমরা পেশেন্স হারিয়ে ফেলেছি। এবং মাগা সমর্থকরা এখন মনে করেন যে মোর দেন 50%, অলমোস্ট 60% মনে করেন যে এই যুদ্ধ আমাদের জন্য আসলে কোনো লাভ বয়ে নিয়ে আসছে না, এবং তারা নিজেরাই প্রশ্ন করছে। 60% মাগা পিপল মনে করে যে যুদ্ধটা এখন মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমরা করছি, এই যুদ্ধটা আসলে আমরা কার জন্য করছি, এটা আমাদের বিন্দু মাত্র কোনো বেনিফিট আমাদের জন্য নিয়ে আসছে না। তো এখন কথা হচ্ছে যে দিন শেষে তো আমরা মানুষ, পেট্রোল পাম্পে তো আমাদেরকে দিনে যেতে হয়, আমরা তো পেট্রোল ভরাতে হয়। আমরা যদি গ্যাসের মূল্য দেখি যে $4 পর্যন্ত ঠেকে গেছে, আমরা যদি গ্রসারির মূল্য দেখি 9-10% পর্যন্ত বেড়ে গেছে ডিউরিং দ্য ওয়ার টাইম, তাহলে এটা তো আমাদেরকে নাড়া দেবেই, এবং আমরা এই জন্য তো কনসার্ন থাকবোই। এই কারণেই দেখবেন যে অনেক রিপাবলিকানরাও কিন্তু এখন কথা বলা শুরু করেছে, এবং সামনে যে মিড টার্ম ইলেকশন, এটা কিন্তু একটা ভয়াবহ জায়গা কিন্তু তৈরি হয়ে আছে। ছোট্ট বিরতি নিয়ে ফিরি, তারপরে এই বিষয়ে আলোচনা শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আপনাদের স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন এবং বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শেখ আল মামুন, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো যে মিড টার্মের ঠিক 3 মাস আগে যখন মাগা সমর্থকদের মধ্যেই এই যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পেছনে সমর্থন কমে গেছে, তখন এইটি মানে আমরা মানলাম তিনি বলছেন আই ডোন্ট কেয়ার মিড টার্ম ইলেকশন, তিনি বলছেন যে ফাইন্যান্সিয়াল অবস্থা নিয়ে আমি কেয়ার করি না, কিন্তু যখন মাগার সমর্থকরা তাকে সমর্থন কমিয়ে দেন সেটিকে কি তিনি কেয়ার করবেন, নাকি এটিকেও তিনি কেয়ার করবেন না? অবশ্যই হি শুড অ্যাজ ইন জেনারেল সেন্স যদি সে চিন্তা করে অবশ্যই থাকা উচিত, কিন্তু আলটিমেটলি যদি মিড টার্মে যদি রিপাবলিকানরা লুজ করে মেজরিটি ইন দ্য হাউস অ্যান্ড যদি তারা সিনেটে যদি 5টা সিট লুজ করে, দেন দ্য হোল ইকুয়েশন উইল চেঞ্জ। এটা ডাজন্ট ম্যাটার ইউ কেয়ার উই ডোন্ট কেয়ার, এবং তখন তাকে যদি কংগ্রেস থেকে হাউস থেকে ইমপিচ করা এবং সিনেট থেকে যদি তাকে ট্রাই করা হয় এবং তাকে কনভিক্ট করা হয়, then he will be removed from the power. That's fact. That's in the constitution.
এটা যদি কনস্টিটিউশনে থাকে তখন অবশ্যই হি শুড কেয়ার। এবং আমরা যেসব স্ট্যাটিস্টিক্স যেসব পোল দেখতেছি, এবং টেক্সাসের মতন একটা সুপার রেড একটা স্টেটে, যেখানে কখনো আফটার লিন্ডন বি জনসন ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হওয়ার পর আর মনে হয় না কোনো ডেমোক্রেটিক সিনেটর বিকেম ইলেক্টেড ফ্রম দ্যাট স্টেট। ইট বিকাম সো রেড, সো কনজারভেটিভ। এবং সেইখানকার স্টেটে যদি লেটেস্ট পোল দেখেন, দেয়ার নেক টু নেক। সো এটা যদি একটু ফিল করে, ট্রাম্প যদি আসলে যদি চিন্তা করে নেওয়ার, যদি টেক্সাসের মধ্যে একটা স্টেটে যদি রিপাবলিকানরা হেরে যায়, তখন লার অফ লিবারাল স্টেট, লার অফ পার্পল স্টেটস, তখন কিন্তু সেখানে তারা হারলে ট্রাম্প হ্যাজ নো প্লেস টু গো বিসাইড জেল দিস টাইম। তার কারণ যদি সিনেট তাকে কনভিক্ট করে, তখন তাকে অবশ্যই দে উইল বি রিমুভ ফ্রম দ্য পাওয়ার। সো অবশ্যই তাকে তাকে নেওয়া উচিত। এটি কেয়ার করতেই হচ্ছে, তিনি মুখে যাই বলেন না কেন, তাকে এটি ইকুয়েশনটা, হিসেবটা মাথার মধ্যে নিতেই হচ্ছে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে একটু শুনি, একটু প্রসঙ্গ, অর্থাৎ একটা যুদ্ধ তো আসলে পুরোটাই ধামাচাপা পড়ে গেছে, ইসরায়েল এবং প্যালেস্তাইন ইস্যু। সেখানে আমরা হামাসের নতুন একজন লিডার দেখলাম, তার যে বক্তব্য, খলিল আল হায়া, তিনি যে বক্তব্য রেখেছেন, আপনি কোনো সামনের দিনগুলোতে হামাসের নেতৃত্বের পলিসিগত পরিবর্তন কিংবা এই ইস্যুটা যেটি ঝুলে আছে বছরের পর বছর ধরে, 75 বছর ধরে ঝুলে আছে, সেটি সমাধানে কোনো কার্যকর আলোর দিশা দেখছেন? ধন্যবাদ। আসলে আপনি যদি বিগত 75 বছর যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন যে আসলে নতুন হামাস লিডার এসে আসলে তেমন কি করা আছে। এটা আসলে হামাসের হাতে কিছু নেই। হামাস শুধুমাত্র একটা ওখানে একটা ফোর্স হিসেবে কাজ করতে পারে, এবং তাদের একটা নিজস্ব একটা পলিটিক্যাল এজেন্ডা অবশ্যই তারা আছে, এবং তারা দেশপ্রেমিক, এবং তারা নিজের দেশের জন্য যুদ্ধ করছে। যেমন আমাদের দেশ আক্রান্ত হলে আমরাও যুদ্ধ করতাম, এটাই হচ্ছে ওদের মূল কথা। কিন্তু ওটা ওখানে হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল একটা স্টেকে পরিণত হয়েছে। এবং আপনি যেটা বলে মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ কিংবা ইরান ইউএস যে যুদ্ধ, আপনার এই যুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে, আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, তাহলে দেখবেন বড় বেনিফিশিয়ারি হচ্ছে ইসরায়েল। এই একটা ছোট্ট রাষ্ট্র দীর্ঘ 75 বছর ধরে অন্য আশপাশে প্রায় 3টি দেশের ভূখণ্ড দখল করে বসে আছে, নিজেদের দেশের এক্সপ্যানশন করছে, একটা দেশকে সে প্রতিনিয়ত গ্রাস করছে, গিলে খাচ্ছে। হামাসের কতগুলো নেতাকে এই পর্যন্ত মেরে ফেলা হয়েছে। হামাস কি আসলে রেজিস্ট্যান্স তৈরি করতে পেরেছে? একটা অক্টোবরে ঘটনা ঘটিয়ে হামাস যে মানে দুর্ঘটনা ঘটিয়েছে, যদিও সেটা খারাপ হয়েছে, কিন্তু তার বিনিময়ে যে লসটা হামাসের বা ফিলিস্তিনিদের হয়েছে, যার বিনিময়ে যত মানুষ এই পর্যন্ত 73,000 নারী শিশু যেভাবে মারা গেছে, কারো হাত মানে তাদেরকে চিকিৎসা দিতে দেয়নি, পানির কষ্টে, ইলেকট্রিসিটির কষ্টে, এমন ইনহিউম্যান ওয়েতে হিটলারের পর আর পৃথিবীতে কেউ কাউকে অত্যাচার করেছে বলে পৃথিবীবাসী কোনোদিন দেখেনি। এই আসলে ইসরায়েলের পারপাসটা কি, অবজেক্টিভটা কি? ইসরায়েল যেটা চায় সেটা হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে পরিপূর্ণভাবে গ্রাস করে সেখানে একটা গ্রেটার ইসরায়েল তৈরি করতে। এটা আমরা জানি, 75 বছর আগে থেকে আমরা জানি, এখনো আমরা জানি। এখন এটা তো ইসরায়েল আর নিজে পারবে না, সেজন্য ইসরায়েল চেষ্টা করছে এটা পরাশক্তির মাধ্যমে যতটুকু পারা যায় আমেরিকাকে কাজে লাগিয়ে এটা করার। এখন হামাস যে লিডার, এই লিডারের প্রতি আমার কিছুটা ফেইথ জন্মায়, ইন এ সেন্স যে তার কথাবার্তাগুলো আমাকে একটু প্রগ্রেসিভ মনে হয়, তার কথাগুলো একটু প্র্যাগমেটিক মনে হয়। আমরা এর আগে দেখেছি তিনি কথা বলেছেন আমাদের নেগোসিয়েটরদের কাছে, জ্যারেড কুশনারের সাথে কথা বলেছেন, উইটকফের সাথে কথা বলেছেন। সেই কথার পার্সপেক্টিভ আমরা তো তাকে আসলে সম্পূর্ণরূপে জানি না যে তার ভিতরে টেন্ডেন্সি কিছু। তিনি অবশ্য দীর্ঘদিন টর্চারে ছিলেন, তিনি ইসরায়েলে কারাবন্দী ছিলেন, এবং তিনি একটা ডেমোক্রেটিক ওয়েতে কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং যদিও আমরা বলি যে ইসরায়েল এবং আন্তর্জাতিক মহল যদিও চিহ্নিত করেছে যে হামাস একটা টেররিস্ট অর্গানাইজেশন ইন দ্য লিস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল টেরোরিজম লিস্ট, তো তারপরে কিন্তু এরা এত বেশি দেশপ্রেমিক, অর্থাৎ মহাত্মা গান্ধীও কিন্তু টেররিস্ট ছিল ব্রিটিশদের কাছে, নেলসন ম্যান্ডেলাও কিন্তু টেররিস্ট ছিল হচ্ছে ব্রিটেনদের কাছে, কিন্তু এই দেশপ্রেমিকরাই কিন্তু এখন টেররিস্ট গ্রুপে পরিণত হয়েছে। কিন্তু তাদের তো উপায় নেই, তাদেরকে তাদের মাতৃভূমি রক্ষা করতে গিয়ে তাদেরকে জীবন দিতে হবে। এবং সবচেয়ে মূল কথা হচ্ছে যে এরা কখনো হারবে না, এরা জীবন দেওয়াটাকেই জেতা মনে করে। কারণ হচ্ছে যে ওই যে মানে মরলে শহীদ, বাঁচলে গাজী, তাই তো মোরা বাঁচতে রাজি, একটা স্লোগান আছে না আমাদের দেশে, এই স্লোগানটা আপনি শুনবেন। তো আমরা দেশের জন্য দেখেন, ইসলাম মানে সার্বভৌমত্ব রক্ষার্থে জীবন দেওয়াটাকে শহীদি মর্যাদা দেওয়া হয়, এবং শহীদরা কিন্তু পরকালে বেহেশতের একদম অন্যতম মর্যাদায় কিন্তু তার আসীন হবে। তো এই লোভ যখন আপনার মধ্যে আছে, তখন দেশ রক্ষার জন্য তো আপনি জীবন দিবেন, আপনি তো বড় দেশপ্রেমিক হবেনই। তো এই দেশপ্রেমিকরাই কিন্তু যুদ্ধ করে আসছে এই ভূখণ্ডকে তাদের সার্বভৌমত্ব, তাদের স্বাভিমান, সম্মান, মর্যাদা রক্ষার জন্য। এবং নতুন যে লিডার হয়েছে, এই লিডার আসলে কতটুকু করতে পারবে, আমার কাছে মনে হয় তার করার সক্ষমতা বা করার ক্ষমতা, ইচ্ছা থাকলেও তিনি করতে পারবেন না। কারণ ইসরায়েল নামে এক পরাশক্তির বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনিদের হক আদায় করা এটা এত সহজ বিষয় না। তবে হ্যাঁ, আমাদেরকে ওয়েট করতে হবে
এবং দেখতে হবে উনি পরবর্তী পদক্ষেপগুলো কি নেন, তার উপরে আমরা তাকে বিচার করতে পারি। হ্যাঁ, লেট হিম ডু, তিনি কিছু কাজ করুন, তারপর আমরা হয়তো বিশ্লেষণ করতে পারবো যে আসলে কোন পথে তিনি হামাসকে নিয়ে যেতে যাচ্ছেন এবং যুদ্ধের গন্তব্যটা আসলে কোন দিকে যাচ্ছে। কিন্তু ইসরায়েল প্রসঙ্গে আসলেই নেতানিয়াহুর নাম চলে আসে। শেখাল মামুন, আপনার কাছে জানতে চাই, আপনার সিটির মেয়র, নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি, তিনি নির্বাচনের সময়টাতে কিংবা তার আগেও বলছিলেন যে যদি নিউ ইয়র্কে বেঞ্জামিন নেতানিয়াহু আসে তাকে আমি অ্যারেস্ট করব। বেঞ্জামিন নেতানিয়াহু আসার সময় হয়ে গেছে, কারণ এই সেপ্টেম্বরেই জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশন হবে, সেখানে বেঞ্জামিন নেতানিয়াহু আসবেন। এখন তিনি বলছেন যে না, এটি তো আসলে আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, ফেডারেল সরকার চাইলে এটি করতে পারে, তাদেরকে আহ্বান জানে। ইস্যুটা আসলে কি? মানে নেতানিয়াহুর কোনো ভাবে 1% কি আশঙ্কা আছে যে নিউ ইয়র্কের মাটিতে তাকে গ্রেপ্তার করা হতে পারে? Absolutely not. First of all, I was talking to Rashid Saib. The federal government is the sole authority এখানে, কিন্তু এখানে যে কোনো ইন্টারন্যাশনাল ব্যাপারে they are the main things. এবং এখানে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনাল যে সেখানে কিন্তু তারা আমেরিকা ইজ নট এ সিগনেচারি কান্ট্রি, সো এখানে তারা ওখানে কিন্তু তার এগেইনস্টে যে ক্রিমিনাল অ্যাক্টে তাকে কনভিক্ট করা হয়েছে বা অ্যারেস্ট করার জন্য যেটা বলা হয়েছে, এটা কিন্তু তাকে গ্রাহ্য হবে না। সো মামদানি ইজ জাস্ট সেইং হি হ্যাজ দ্য কারেজ, হি ইজ লাইক এ জাস্ট political একটা স্টেটমেন্ট দিচ্ছে that you know what, he committed a crime, he committed a huge crime that he's subject to be arraigned or তাকে জেলে নেওয়া উচিত। কিন্তু তার মানে এই না যে he has the authority. NYPD work with the federal police, যেটাকে আমরা বলা হয় FBI. So NYPD provide all the security and the safety under the supervision of federal police, যেটা FBI. তো FBI যদি তাদেরকে ডাইরেক্ট করে যে you know what, go ahead arrest so and so person, because আমরা জানি যে সুদানের previous president বা অন্য কোনো কেউ যে you know what, we could arrest him. কিন্তু without the consent or the direction of the FBI, NYPD is simply watchman here. জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভারতের প্রসঙ্গে যেতে চাই। অ্যাডভোকেট আব্দুর রশিদ, এই ককরোচ জনতা পার্টি, তাদের আন্দোলনটা বেশ জমে উঠেছে এবং সেখানে গ্রেপ্তার, হামলা, অনেক কিছুই ঘটছে। জুলাই মাস চলছে, মানে 2 বছর আগের একটা জুলাইয়ের ঘটনা তো আমরা সবাই জানি যে কি হয়েছিল বাংলাদেশে। এরপর আমরা নেপালেও দেখেছিলাম জেনজিদের নানা ধরনের বিক্ষোভ, উত্থান, সরকার পতন, নানা ধরনের বিষয় হয়েছে। ভারতের এই সাম্প্রতিক আন্দোলনটার সাথে আপনি আগের দুটো আন্দোলন কিংবা পরিণতির জায়গা থেকে কোনো মিল অমিল খুঁজে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে জুলাই মাস আসলে কিন্তু সবকিছুই গরম থাকে, বিশেষ করে জেনজি অনেক গরম থাকে। আর জেনজিরা গরম হলে তারাই তো আমাদের সন্তানের মতো, আমাদের ভাইয়ের মতো। আমরা পুরো জেনারেশন কিন্তু গরম হয়ে যায়। আমরা কিন্তু জুলাই মাসকে এক্সটেন্ড করে 36 জুলাই পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারি। এখন ভারত কি সেই জুলাই মাসে 36 জুলাই পর্যন্ত পৌঁছাবে কিনা, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার হয়তো মনে থাকবে যে বাংলাদেশে আমাদের আন্দোলনটা যখন শুরু হয়েছিল, এটা কিন্তু একটা ছোট্ট আন্দোলন শুরু হয়েছিল, এবং এই শিক্ষা ক্ষেত্রকে কিন্তু নিয়েই, ভারতে কিন্তু শিক্ষা ক্ষেত্রকে নিয়ে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে। তো বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলনটা, সেটা কিন্তু একটা সময় গিয়ে এমন চরম রূপ ধারণ করে। এরপর যখন আমরা সরকারের পুলিশের ব্রুটালিটি দেখি, তারপরে এটা এমন ভাবে তখন আমরা মানে পিতা মাতা সন্তান শিক্ষক সবাই কিন্তু রাস্তায় নেমে আসে, কারো এটা দেখতে পারেনি, সহ্য করতে পারেনি। এর ফলে যেটা হয় 36 জুলাই এবং অগস্টে আপনি দেখেছেন যে শেখ হাসিনার পতন হয়, 15-16 বছরের একটা স্বৈরতন্ত্রের অবসান ঘটে, এবং এরপরে বাংলাদেশ কোন পথে আছে সেটা আমরা সবাই জানি। হাওয়েভার ভারতে যেটা হচ্ছে ঠিক একই ধরনের, দেখেন এই ধরনের আন্দোলন নিয়ে কিন্তু আমরা কিন্তু ইন্সপাইরেশন দিচ্ছি। শ্রীলঙ্কা শুরু হয়েছে, নেপালে গেছে, বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে নেপালে গেছে। এটা কিন্তু অনেকটা কাইন্ড অফ আরব স্প্রিং এর মতো হচ্ছে, এবং এটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ডিভিশনের বিরুদ্ধে, এবং নতুন মানে অত্যাচারের বিরুদ্ধে। এবং আপনি দেখেন ভারতের সরকার, বিজেপি সরকার বিগত 14 বছর ধরে, এবং মোদী সং লাস্ট 12 ইয়ার্স ধরে ভারতে যে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়গুলোতে কিন্তু জেনজি ফুঁসে উঠেছে। যে এক্সামকে নিয়ে এই আন্দোলনটা শুরু হয়েছে, এটা কিন্তু শুধু একটা মানে তুচ্ছ একটা ব্যাপার হিসেবে আপনাকে দেখলে হবে না, এটার পিছনে কিন্তু অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি হোল কনটেক্সটে বিচার করেন, মোদী যে আইনগুলো তৈরি করেছে, যেমন এমন একটা আইন তৈরি করেছে বাংলাদেশে যদি কোনো হিন্দু বাইরে কোনো দেশ থেকে পার্সিকিউটেড হয়ে ইন্ডিয়াতে আসে, তাহলে সে ইন্ডিয়াতে সিটিজেনশিপ পাবে। ইন্ডিয়াতে অন দ্য আদার হ্যান্ড শত শত মাইনরিটি গ্রুপ আছে, কিন্তু কাদের জন্য না, এটা শুধুমাত্র একটা শ্রেণীর জন্য করা হয়েছে। সেখানে কৃষক সংস্কারের নামে কৃষক আইন তৈরি করা হয়েছে, এবং এই আইনের মাধ্যমে কৃষকদের যে মানে গণতান্ত্রিক অধিকার, বার্গেন তৈরি করা, সরকারের সাথে বসা এবং সেখানে একটা বার্গেন ফোর্স তৈরি করা, সেই জায়গাটা কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন। কাশ্মীরকে একীভূত করা হয়েছে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। শুধু তাই না, দেশে বেকারত্বের হার বেড়েছে, যেটা
ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও 9-10%। এবং আপনারা যেটা দেখেছেন যে মানে ভারতের অন্যতম বড় একটি এক্সাম মেডিকেল টেস্টে সেখানকার প্রশ্নপত্র লিক হয়েছে। পুরো ভারতের এডুকেশন সিস্টেমটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে, এই কারণ এডুকেশন সিস্টেমটা জনকল্যাণমূলক না। এটা কিন্তু আমরাও আমাদের দেশে কিন্তু একই ধরনের কথা বলেছি, এবং ইটস রিয়েলি ট্রু যে এডুকেশন সিস্টেম বাংলাদেশ হোক ভারত হোক এটা কিন্তু পারফেক্ট না, এবং এটাকে অনেক রিফর্ম করা দরকার। এখন এই আন্দোলনের মধ্যে সবাই নেমেছে, বম্বের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা নেমেছে, আপনি দেখেছেন কংগ্রেস নেমেছে, আপনার রাহুল গান্ধী অলরেডি অ্যারেস্টেড হয়েছে, অনেক ব্যক্তিরা রাঘব বোয়ালরা এখন এখানে এসে কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। এখন এই আন্দোলন কিন্তু যন্তর মন্ত্রণের, অর্থাৎ যন্তর মন্ত্রণ হচ্ছে একটা পার্লামেন্টের পাশেই কিন্তু একটা অংশ, এবং তারা কিন্তু পার্লামেন্ট ঘিরে আশপাশেই কিন্তু রয়েছে। পার্লামেন্টে হচ্ছে এমন একটা জায়গা, বাংলাদেশের কিন্তু আন্দোলনের শেষ স্টেজটা কিন্তু পার্লামেন্টে ছিল, পার্লামেন্টের দখলের মধ্যে দিয়ে। এবং এই আন্দোলনের নতুন মাত্রা যুক্ত হয়েছে, গতকালকে তারা বলেছে যে তারা শুধুমাত্র এডুকেশন মিনিস্টারেরই পদত্যাগ চান না, তারা মোদিকেও যেতে বলেন, অর্থাৎ মোদিকেও যেতে হবে। এখন এই দাবিটা যদি, এখন পুলিশ যে ব্রুটালিটি গুলো চালাচ্ছে, প্রায় 400 মতো মানুষ অ্যারেস্টেড হয়েছে, অনেক ইনজুর্ড হয়েছে, যদি 2-1 খোদা না করুক যদি মারা যায়, তাহলে এই আন্দোলনটা যেভাবে ফুসে উঠবে, আমার মনে হয় একটা সময় গিয়ে তারা পার্লামেন্টে দখল করবে, এবং তাদের এক দফাতে পরিণত হবে যে মোদি হাঁটাও আন্দোলন, এবং তখন হয়তো মোদিকে ক্ষমতা থেকে যেতে হবে। তো এটা এখন দেখেন মোদিও কত স্টাবার্ন, অনেক আগেই পারতো, কিন্তু যেমন শেখ হাসিনা অনেক আগে পারতো কোটা বিরোধী আন্দোলনের সাথে একমত হয়ে তাদের এই আন্দোলনটা ডিসম্যান্টল করতে। মোদি কিন্তু সেই কাজটা করছেন না, উনি এডুকেশন মিনিস্টারকে স্যাকও করছেন না, উনি রিফর্মের জন্য তাদের সাথে বসছেন না, বরং তিনি গো ধরে বসে আছেন এবং পুলিশ ব্রুটালিটি চালাচ্ছেন। এই ব্রুটালিটি যদি আগামী আর কয়েকদিন চলতে থাকে, আমার কাছে মনে হয় বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মতো বা ভারতে একটা হয়তো বড় ধরনের অভ্যুত্থানের আমরা হয়তো দেখতে যাচ্ছি। তবে আমি নিশ্চিত না, আরো কিছুদিন আমাদেরকে হয়তো দেখতে হবে এই জন্য। জি, শেখার মাহমুদ আপনার কাছে একটু শুনি, সেটি হলো যে বাংলাদেশের সাথে আমরা পুরোপুরি তুলনা করতে চাই না এই কারণে যে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাপনা একটু ভিন্ন, মোদির পিছনে কর্পোরেট শক্তি আছে, মোদির পিছনে ধর্মীয় সমর্থন আছে, এবং মোদির পিছনে মোদি আন্তর্জাতিকভাবেও প্রভাবশালী একজন নেতা। তাই আমরা হয়তো সেভাবে বিবেচনা করছি না, কিন্তু একটা জায়গায় কি মিল খুঁজে পাচ্ছেন যে বাংলাদেশ যেমন এই আন্দোলনকে ছোট করে দেখা হয়েছিল, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এখন আমরা দেখছি ভারতের এই আন্দোলনে তারা রাহুল গান্ধীরা যাওয়ার আগে কিংবা পরে, এখন শিক্ষামন্ত্রী নিজেও বলছেন যার পদত্যাগের দাবি উঠছে যে রাজনৈতিক মদতপুষ্ট আন্দোলন। এইভাবে যদি এই আন্দোলনগুলোকে দেখা হয়, তবে বড় যে দাম দিতে হয় বাংলাদেশের, শেখ হাসিনাকে পালিয়ে গিয়ে যে বড় দাম দিতে হয়েছে, মোদির ভাগ্য এরকম কোনো পতনের আশঙ্কা আপনি দেখছেন কিনা? India is one of the biggest democracy in the whole world. So they have certain, respect for the democracy, but at the same time, they don't have any respect for, civil freedom of speech. Amra dekhi minority safety. So ekhane India is violating under the Modi administration very badly. এবং আমরা জানি যে ইন্ডিয়া, আমেরিকা অনেক সময় কিছু বলতেছে না, কিন্তু they also send some signals time to time that you're crossing the red line, you're crossing the red line. কিন্তু since India is such a big country, we have so much business with the India, সেখানে অনেক সময় হয়তো ট্রাম্প একটু চুপে যায়, কিন্তু এর মানে এই না যে ইন্ডিয়া ইজ কমপ্লিটলি ইমিউন। আপনি যেটা বললেন যে সেটাই যদি হয়তো, ইন্ডিয়া ইজ ইয়েস, মোদি ইজ এ ভেরি পাওয়ারফুল ইন্টারন্যাশনাল লিডার, কিন্তু সো ডাজ ব্রিটেন কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু রিজাইন করতে হয়েছে আন্ডার দ্য প্রেশার ফ্রম তাদের কনস্টিটিউয়েন্ট, তাই না? তো এখানে ইন্ডিয়া যদি রেসপেক্ট করে ডেমোক্রেসিতে, এবং ইন্ডিয়ার লোক যদি সত্যি চায় যে ইউ গাইস আর ডুইং সামথিং রিয়েলি ভায়োলেটিং দ্য মাইনরিটি রুলস, ভায়োলেটিং অল ডিফারেন্ট কাইন্ড অফ রুলস, যেটা লোকজন আমরা দেখতেছি রাস্তায় যেভাবে ফুসে উঠেছে, তাই না? এবং তারা দিল্লিকে কমপ্লিটলি ব্লক করে ফেলছে। এখানে যদিও কংগ্রেস এখানে আসছে টু সাপোর্ট দেম, কিন্তু এটা ইজ নট এ পলিটিক্যাল কোনো প্রকার এজেন্ডা, এটা কিন্তু রেগুলার লোকজন কিন্তু এসেই কিন্তু ইন্ডিয়ার কারেন্ট গভর্নমেন্টের এগেনস্টে দাঁড়াইছেন। তো এখানে বেস্ট থিং শুড বি লেট দেম দ্য এডুকেশন মিনিস্টার গো, এবং রিফর্ম করা উচিত, এবং এই ধরনের স্টেটমেন্ট যাতে ইন দ্য ফিউচারে না করে। কিন্তু আমার মনে হয় না যে মোদি গভর্নমেন্ট ইজ গোয়িং টু ফল, বিকজ আমরা জানি যে লাস্ট ইলেকশনে কিন্তু মোদি গভর্নমেন্ট দে গেট মোর সিট। ইভেন আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের মতন একটা লিবারাল বা যেটাই বলেন মানে কমিউনিস্ট রিলেটেড বা লেফটিস্ট যেটাই বলেন আর কি, লেফটিস্ট গভর্নমেন্ট কিন্তু ফল আন্ডার দ্য মোদির পার্টি। সো মোদি ইজ ভেরি স্ট্রং। আপনি যেটা আগের থেকে বলতেছিলেন হিন্দু জাতীয়তাবাদ এবং ওপেন মার্কেটের যে পলিসির কারণে কিন্তু ইন্ডিয়া মুভড রিয়েলি ফার ফর দ্য লাস্ট 20 years আন্ডার দ্য মোদি গভর্নমেন্ট। যদিও আনএমপ্লয়মেন্ট রেট ইজ গোয়িং আপ লেটলি,
because of a lot of factors, for the Middle Eastern factor, for especially America, অনেক প্রকার তাদের বিজনেস প্রবলেম হয়েছে। So all this factor impacted India's internal domestic production and export. That's the reason they have a lot higher unemployment. But all these things is still, I don't see Modi government is going to fall, but they should accept, they should negotiate, they should sit with those protesters and come up with a solution. এবং সেটি সবচেয়ে বড় সমস্যা, যে আমরা সমস্যা কোথায় হচ্ছে সেটিকে স্বীকারই করি না, সমাধান কোথায় করব। অর্থাৎ এত বড় যে একটি পরীক্ষায় জালিয়াতি হলো, সেটির কারণে অসংখ্য শিক্ষার্থী সুসাইড এর মতো ঘটনা বেছে নিল, সেটি নিয়ে ছাত্ররা যখন আন্দোলন করছে তাদেরকে তেলাপোকা বলা হচ্ছে, তাদেরকে রাজনৈতিক মদপুষ্ট বলা হচ্ছে, নানা ধরনের বিষয় বলে শেষ পর্যন্ত পরিণতি কি দাঁড়ায় হয়তো সামনের দিনগুলোতে আমাদের আলোচনা করার সুযোগ রয়েছে, আমাদের দেখার সুযোগ রয়েছে। এবং ভারতের এই পরিস্থিতি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একেবারে প্রতিবেশী দেশ, সেইখানকার স্থিতিশীলতা অস্থিতিশীলতা বাংলাদেশকে অনেক বেশি প্রভাবিত করে। আমরা সেদিকে নজর রাখবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আলোচনা করার জন্য, মতামত দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। একই সঙ্গে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।